প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই আজ একটা আতঙ্কের মর্মান্তিক প্রতিবেদন দিয়ে শুরু করছি। আমাদের এই হুগলি জেলা শ্রীরামপুরে 25 নম্বর ওয়ার্ডে 11 বছরের একটা মেয়েকে খাবার লোভ দেখিয়ে সেই বাড়ির লোক অর্থাৎ সেই 11 বছর মেয়েটির মা লোকের বাড়ি কাজ করে আর মেয়েটাকে ধর্ষণ করলো। যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছেলে, তার নাম হচ্ছে রাজ। হ্যাঁ, আপনাদের শোনাবো তার মায়ের বুক ফাটা আত্মচিৎকার। শুধু তাই নয়, আমাদের প্রতিনিধি সরাসরি চলে এসেছিল সেই শ্রীরামপুর 25 নম্বর ওয়ার্ডে। সেখানে প্রতিবেশীরা কি বলল একবার শুনে নিন। শুধু তাই নয়, তার মায়ের সেই গরিব মানুষ, সে বুক ফাটা কান্না, কথা সরাসরি শুনুন সেই মর্মান্তিক দৃশ্যের কথা। প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। मेरे आगे আরো কেলিয়ে মারবে মাছ। মানে কি শুনলেন? যা শুনেছি আমরা খুবই খারাপই শুনেছি। ওইটুকুনি মেয়ের ওপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার। আজকে নিজেরও ওরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে, কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। কিন্তু আজকে যদি ওকে যদি এই কোর্টে যদি না বিচার করা হয়, প্রশাসন যদি কিছু না করে, তাহলে পরে আমাদের পাড়ায় যদি ওর টাকা নিয়ে যদি ওরা টাকা নিয়ে কিছু করে ফেলে, আমাদের পাড়ায় কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটে যাবে। এর তাহলে ও কি লাফাতে শুরু করে দেবে। এগুলো কিন্তু একদম ভালো না। বাচ্চাটিকে কি বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল? কাজ করার বাহানা, তারপরে বলতে হয় বাচ্চাকে নিয়ে খেলার জন্য দেখতে নিয়ে যাওয়া হতো। এই যে দোকান এনে দে আমার বাচ্চাকে নিয়ে খেলা দাঁড়ান কর। দাঁড়ান একদিন বলুন। হ্যাঁ, একদম ভালো না। দোকানের নাম করে বাড়ির থেকে আমি নিজে দেখে যবে ঘটনাটা ঘটেছে তবে কি বলে নিয়ে গেছিল জানেন? না, তবে কি বলে নিয়ে গেছে জানি না। এই ছেলেটা কি কাজ কতদিন ধরে নিয়ে যেত ওকে? ছেলেটা আগে অ্যাম্বুলেন্স চালাতো। ওর বাবা গব্বর, ওর বাবা আগে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে কাজ করতো, আর ওর ছেলেও ওয়ালস হাসপাতালেই কাজ করে, অ্যাম্বুলেন্স চালাতো। এখনো বেকার বসে আছে, টুকিটাকি মনে হয় কাজ করে, সেটাও জানি না। কিন্তু এরকম নোংরা কাজ কোনোদিন করেও নি, জানিও না, কিন্তু এই ফার্স্ট করলো এরকম নোংরা কাজ। বাড়িতে তো আসা যাওয়া ছিল বাচ্চাটি, তো এই বাড়িতে ঘটনাটা কবে ওর হয়? ঠাকুমা হচ্ছে মেন, হচ্ছে ওর ঠাকুমা। ওর ঠাকুমা প্রত্যেকটা বাচ্চাকে ডাকতো, ডেকে দোকানে পাঠাতো, প্রত্যেকটা বাচ্চাকে। ওই অজুহাতটাই ওই রাজ নিয়ে নিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি শাস্তি চাই, আমরা শাস্তি চাই, কঠোর শাস্তি চাই, জানে পরবর্তীকালে কারুর মেয়ে কারুর বইয়ের ওপর জন্য এরকম না অত্যাচার করে ঘরে ঢুকে। এরকম কি যে ঘরের বাচ্চা মেয়েকে ঘরে ডেকে নিয়ে গিয়ে, নিজেদের ঘরে ডেকে নিয়ে গিয়ে এরকম করবে। কি নাম আপনার? রিঙ্কু দাস, আপনি প্রতিবেশী। হয়েছিল কি শুনছো? আমি শুনছি স্যার, আপনার কিছুদিন আগের 3 দিন ধরে মেয়েটাকে বাড়িতে ডেকে নিয়ে যেত, নিয়ে গিয়ে হয়তো ধর্ষণ করছে, আমরা জানতে পারতাম না। 3বার 4বার বলে করেছে এই কাজটা, নোংরামোটা। তারপরে কিছুদিন পরে পেটে যন্ত্রণা উঠেছে, তা উনি ওর মাকে বলে কি, বাচ্চাটা মাকে বলে কি, মা আমার পেটে একটু সমস্যা হচ্ছে। তো ডাক্তার দেখানো হলো রাত্রির বেলা, তো ওর মা বকাঝোকা করলো। তখন ও বললো কি না, আমার সঙ্গে এরম ওই কাজটা করে। ডাক্তার দেখানো হলো, হসপিটাল থেকে বললো, থানায় পাঠালো, থানাতে রিপোর্ট হলো ছেলেটা এখানে ধর্ষণ হয়েছে বলে রিপোর্টে পেয়েছে। এটা আমাদের কাছে পুলিশ কোনো রিপোর্ট জানাচ্ছে না। পুলিশকে আমরা বারবার করছি রিপোর্টগুলো আমাদের দিন। সবসময় কনস্টেবল একটা পাঠাচ্ছে, যে কোনো রিপোর্ট হচ্ছে কনস্টেবল করাচ্ছে, নিয়ে চলে এসছে, আমাদের দেখাচ্ছে না, কিছু বলছেও না। এবং পুলিশ বলছে আমাদের সঙ্গে শান্তিভাবে থাকো, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু আজ 4 দিন হয়ে গেল মনে হয়, 4 দিন ধরে ছেলেটা লকআপে রয়েছে, 3-4 দিন হচ্ছে।
তা এখনো কোনো কিছু আমরা নাই পাচ্ছি না। আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক ছেলেটাকে শাস্তি দেওয়ার চেষ্টা করুন। ডেকে নিয়ে যাওয়া হতো কি বলে? ডেকে নিয়ে যাওয়া হতো, হয়তো বলতো দুটো বিস্কুট দোকানে এনে দিবি, দুটো কিছু করে দিবি বাড়িতে, এই বলে ডেকে নিয়ে যেত। যখন ওর মা থাকতো না তখন ডেকে নিয়ে যেত, আচ্ছা বাড়িতে কেউ থাকতো না তখন বাচ্চাটাকে ডেকে নিয়ে যেত। আচ্ছা, ওর বাড়িতে কি এর আগে আসা যাওয়া ছিল? আগে আসা যাওয়া ছিল, ওর মা নাকি এর আগে ওর বাড়িতে কাজ করতো, হ্যাঁ, কাজ ছেড়ে দিয়েছে, হয়তো বলছে কিছু টাকা পয়সাও পেতো, এই ধরনের কিছু একটা বলছে, সেগুলো তো আমরা জানি না। আপনাদের কি টাকা পয়সা কিছু অফার করা হয়েছে? 3 লাখ টাকা এবং 2 লাখ টাকা দুবার দুটো অফার করা হয়েছে। এবং কাল রাত্রিরেই ওনার মায়ের সঙ্গে আমার দিদি যে বাচ্চাটাকে করা হয়েছে, ওনার মায়ের সাথে রাত্রিবেলা যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার মা ঝগড়া করেছে। রাত্রিবেলা বলছিল টাকা নিয়ে ঝামেলাটা মিটিয়ে দাও, তোমরা কেন এরকম করছো, পরবর্তীকালে তোমাদের সমস্যা আবার হতে পারে, আমাদের টাকা আছে আমরা ছেড়ে দেবো। এবং ওয়ালস হসপিটালে একজন কাজ করে, ওনারই কেউ লাগেন রিলেটিভে, দাদা বা কাকা কিছু, ওনার নাম হচ্ছে জ্যাকি ডোম। উনি বলছে কি তোমরা যতই যা করে নাও, আমি আস্তে আস্তে হ্যাঁ, তোমরা যতই যা করে নাও, আমি ঠিক টাকা দিয়ে ওকে বার করে নেবো, তোমরা কিচ্ছু করতে পারো। এইভাবে আমাদের পরিষ্কার বলা হচ্ছে। তা আমরা চাইছি কি এই সিস্টেমগুলো যাতে পুলিশ একটু গুরুত্ব করবে। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম গণেশ দাস। কে হন আপনি? আমি ওই মেয়েটার ভাগ্নি, আমার দিদির ভাই মামা হন। মামা। যেবারে আমি কাজ করি যখন ওদেরকে এই জিনিসটা আমরা বলেছি, তখন ওর কাকারই ছেলে ওইটা, ও আমাকে বলেছিল সে সময় সাথ দেবে। হ্যাঁ, তারপরে কোর্টের সামনে আমার ফ্যামিলিরাও ছিল, সবাই ছিল ওইখানে আমাকে বলছে কি যে তুমি তো গরিব মানুষ, তোমার দুটো কিস্তি চলে। হ্যাঁ, আমরা নিজেদের মতো আলোচনা করেছি কি তোমাকে যা টাকা পয়সা দিয়ে হবে তুমি সব দিক থেকে রেহাই পেয়ে যাবে। আমার তো টাকাটা বড় না, আমার মেয়েটার ইজ্জতটা বড়। এটা কে বলেছে? এটা আছে জ্যাকি ডোম, সে বলেছিল। সে কি করে? ও হাসপাতালে পোস্টমর্টম করে। আচ্ছা, ঠিক আছে। ও কে হয়? অভিযুক্তর কে হয়, মানে যে করেছে তার কে হয়? কাকার ছেলে। আচ্ছা, ঠিক আছে। ছিল আমার এই ছোট মেয়েটার সাথে অন্যায় হয়েছে, রেপ হয়েছে আমার মেয়ের সাথে। আমরা এখন প্রতিবাদ করতে চাইছি, তোরা আমাকে টাকা পয়সা দিয়ে ধমকি দিচ্ছে, বুঝেছেন তো। আমি চাই কি আমার মেয়েটা ইনসাফ পায়, ওর যেন জেল হয়। কে করলো? এখানে একটা রাজ বলে ছেলে আছে, রাজ ডোম, সে করেছে। বাড়ির থেকে ওকে ডেকে নিয়ে যেত, আর নিয়ে যেত তখন আমি থাকতাম না। আচ্ছা এই আমার না থাকাতে এই কাজটা হতো, আচ্ছা। বুঝেছেন। ও কি প্রতিবেশী আপনার? হ্যাঁ, প্রতিবেশী না, কাজ করতাম ওদের বাড়িতে, কাজ ছেড়ে দিয়েছি। আচ্ছা, কাজ ছাড়ার পর এই জিনিসটা হয়েছে আমার মেয়ের সাথে। ওনার বাড়িতে কাজ করতেন? হ্যাঁ, আচ্ছা, ওই একটা আরো মেয়ে জমি আছে, ও করতো ওর বাড়িতে, যে বাড়িতে এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ। আর আমি ওদের ফ্যামিলির ইসেতে কাজ করি। কত বছর ধরে কাজ করেন? আর বেশি দিন না, ওইখানে আমি 1 বছর কাজ করেছি, এখানে 7-8 মাস কাজ করেছি। আচ্ছা, আর এখন কাজ করছি না বলে সে টাকা আমার কাছে 2000 টাকার জন্য দাবি দিচ্ছে কি আমাকে এখনই দিতে। আমি বলছি আমাকে সময় দেন, আমি দেবো। আর আমি এই জিনিসটা আমি মিট করতে চাইছি। তো ওরা আমাকে এখন বলছে কি আমরা নাকি ফাঁসিয়েছি। আমরা ফাঁসাতে যাবো কারণ আমার বাচ্চা যেগুলো সব ভালো বলছে, ওখানে তো ফাঁসাবার কোনো কথা নেই। মেডিকেল সব করিয়েছি আমরা। কতদিন ধরে হয়েছে? ও তো বলছে 3 বার এর সাথে এই নোংরা জিনিসটা হয়েছে। এখান থেকে কি ডেকে নিয়ে যেত? হ্যাঁ, বাড়ির থেকে ডেকে নিয়ে যেত। আচ্ছা, কেউ থাকতো না বাড়িতে? না, ও এই গলির বাইরের থেকে বাচ্চাদের খবর পাঠাতো, বাচ্চারা বলে দিত, ও চলে যেত নিয়ে। বাড়িতে নিয়ে যেত? হ্যাঁ, বাড়িতেই নিয়ে যেত। আপনাদের কখনো সন্দেহ হয়নি কেন? না, সন্দেহ হয়নি। আমরা জানি, দেখ বিশ্বাস, মানুষের উপরে বিশ্বাস রাখতাম। এর আগেও কি ডেকেছে? হ্যাঁ, এর আগে ওই তো 3 বার এরকম করেছে। তারপরে তৃতীয়বার যখন ডাকতে এসেছে আমার মেয়ে ভয়ে পালিয়ে এসেছিল। না, আপনার মেয়ে কি ওর বাড়িতে আসা যাওয়া ছিল, মানে যেত এমনি? হ্যাঁ, এমনি তো কাজ করতে বলে আমার মেয়েরা যাওয়া আসা করতোই। তারপরে ছেলেটার মনে আমরা কখনো জানতে পারিনি। অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা সব করেছি। ছেলেটাকে ধরা হয়েছে? হ্যাঁ, পুলিশ কি বলছে? পুলিশ বলছে কি তোমরা বিচার পাবে, ওকে আমরা শাস্তি দিতে চাই। ওরা কি বলছিল তখন? ওরা তো বলছে কি আমাদের পরে প্রথমে বলেছে কি আমরা এই জিনিস করিনি। হ্যাঁ, সোমবারে যখন আমরা জানাজানি হয়েছে, সোমবার থেকে আমরা এই জিনিসটা দিন রাত এক করছি।
হ্যাঁ, তখন ওরা বলেছে ঘরের মধ্যে আমরা এই কাজ করিনি, আমাদের বা ছেলে করতেই পারে না। যখন আমরা কোর্টে তুলেছে আমাদের মঙ্গলবারে, তখন ওর পুরো ফ্যামিলি আমাদের হাতে পায়ে ধরছে কি আমার ছেলে তো ভুল হয়ে গেছে, হ্যাঁ এই জিনিসটা হবে না, তোমাকে টাকা দিচ্ছি, কেসটা রফা দফা করে দাও। কত টাকা? আর প্রথমে 2 লাখের ওপরে গেছিল। হুম, আর আমার টাকার দরকার নেই, আমাকে ইনসাফ চাই। আচ্ছা। তারপরে কি বলেছে যখন আপনারা মানে বলেছেন টাকা নেবেন না, তখন কি বলছে? তখন বলছে এরকম করলে হয়, মেয়েটাকে হোমে পাঠিয়ে দেওয়া হবে, হ্যাঁ আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। ওর নিজের বাচ্চা ছেলে দেখছে, আমার যে মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়ে তো ইজ্জত পাবো না আমি খুঁড়ে। যে করেছে তার বয়স কত, কি নাম? তা ওর নাম হচ্ছে রাজডোম ছেলেটার, আর তাও আন্দাজে আমি বলছি 40-45 হবে। তার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বউ বাচ্চা। বউ বাচ্চা? হ্যাঁ, কটা বউ কটা বাচ্চা। বাচ্চা আছে? একটা মনে হয়। ঠিক আছে। কবে পুলিশ ওকে ধরেছে? মঙ্গলবারে। আচ্ছা, বুধবারে কোর্টে তুলেছে? মঙ্গলবারেও কোটা ওকে তোলা হয়েছে, আচ্ছা আচ্ছা। মঙ্গলবারেও তোলা হয়েছে। কি নাম আপনার? আমার নাম শান্তি দাস। এইবার আপনাদের দেখাচ্ছি হাড় হিম করা এক দৃশ্য, হ্যাঁ, যেটা বেলুড়ে আজ হয়েছে। সেই পঞ্চায়েত প্রধানকে 5খানা গুলি করলো আজ। প্রথমে এই ধরনের এত আজে বাজে সেই মর্মান্তিক দুর্ঘটনা কোন? প্রথমে বলে রাখছি, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমি আসছি মূল পর্বে। কি হয়েছিল আপনাদের শোনাবো। সেখানে ছিল সেই হাওড়ার বিধানসভা বিধায়ক কল্যাণ ঘোষ। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল আজ সেই বেলুড়ে, অর্থাৎ হাওড়া জেলায়। আমি আসছি মূল পর্বে। হাওড়া বেলুড়ে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান। গতকাল রাতে হাওড়ার বাড়ির নিশ্চিন্তায় বুড়ো শিবতলার কাছে ঘটনা। সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল সঙ্গী অনুপম রানাকে নিয়ে একটি অনুষ্ঠানে বাড়ি থেকে ফিরছিলেন, তখনই অতর্কিত হয়ে গুলি চালানোর ঘটনা ঘটে। দুজনেই গুলিতে জখম হন। পঞ্চায়েত প্রধানের কোমরে ও হাতে 3টি গুলি লাগে, তার সঙ্গীর পিঠে গুলি লাগে 2টো। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী। আসেন হাসপাতালের ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী। সে তো উত্তেজনা থাকবে, কারণ পঞ্চায়েত প্রধান গতকাল রাতে বিয়ের বাড়ি থেকে ফিরছিল তার বন্ধু অনুপমকে নিয়ে, তার সঙ্গীকে নিয়ে গাড়িতে করে। আর অতর্কিত আক্রমণ সেই পঞ্চায়েত প্রধানের বেলুড়ে, একদম মানুষের সামনে রাস্তায় গতকাল রাতে এই ঘটনা ঘটল বেলুড়ে। এবং 3খানা গুলি, সেই পঞ্চায়েত প্রধান এফোর ওফোর হয়ে গেল দেহ। আর ওর যে সঙ্গী অনুপম বাবুর গায়ে লাগলো 2টো গুলি। আর আমাদের প্রতিনিধি সরাসরি দেখুন, সেই আপনাদের দেখাচ্ছি, অত রাতে সরাসরি চলে গেছিল বেলুড়ে গেছিল এবং সেখানকার ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ কি বললেন, শুধু তাই নয় ওখানকার এলাকাবাসী কি বললেন, সরাসরি শুনুন আমাদের পর্দায়। Okay.
কোনো নতুন কথা নয় পশ্চিমবঙ্গের মধ্যে এটা। যবে থেকে শাসক দল ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস, তবে থেকে তৃণমূল কংগ্রেস কী করছে, সমাজ বিরোধীদেরকে এগিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে শাসিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে। যবে থেকে এই সন্ত্রাসবাদী দল ক্ষমতায় এসছে, সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষকে শাসিয়ে ভয় দেখিয়ে এই ধরনের দুর্নীতিগুলো চলে আসছে। যে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, নির্বাচন কমিশন চালু করেছে, এটা অবশ্যই হতেই হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কী করছে, বলপূর্বক সন্ত্রাসবাদীদেরকে আগিয়ে দিয়ে এটাকে রোখার চেষ্টা করছে। বিএলওকে মারার চেষ্টা করছে। অন্ডকোষ বিএলওর যিনি স্বামী, ওনার অন্ডকোষ দমন করার চেষ্টা করছে। বুঝতে পারছেন কী ধরনের ঘটনাগুলো ঘটছে? কোন রাজ্যে বাস করছি আমরা? সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নয়। এইদিকে বলে বেড়াচ্ছেন কি মা মাটি মানুষের সরকার। একটাও লক্ষণ আছে এই যে মা মাটি মানুষের সরকার? তিনটের মধ্যে একটারও লক্ষণ নেই শাসক দলের মধ্যে। মায়েরাও সুরক্ষিত নয়। 7 মাসের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত আয়ে দিন ধর্ষিত হচ্ছে। আর মাটি তো যেন তারা প্রকারে সবার ভুল উল্টিত করে নিচ্ছে। কখনো কারো মাটি লুট করছে, কখনো কারো মাটি লুট করছে। কাজ তো কিছু নেই। জনপ্রতিনিধি হিসাবে তো সাধারণ মানুষের কাজে লাগছে না। আর মানুষ তো নিজের দলেরই কেউ সুরক্ষিত নেই। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়া হচ্ছে ভাগ বটরাকে নিয়ে। তো এই দল ক্ষমতায় থাকলে পরে সাধারণ মানুষ সুস্থভাবে বসবাস করতে পারবে না। মানুষ সেই জন্য ঠিক করে নিয়েছে এই দলকে ডাস্টবিনে ছুঁড়ে পড়বে। যারা তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে তারাই ডাস্টবিনে ছুঁড়ে পড়েছে। গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা যদি কেউ বলে থাকে তো জনতা জনার্দন বলে থাকে। আর এই জনতা জনার্দন ঠিক করে নিয়েছে 26-এর যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের মধ্যে এই সরকারকে, তৃণমূল সরকারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি একেবারে মালদায়। হ্যাঁ, একদম এক্সক্লুসিভ একদম এটা প্রতিবেদন। সরাসরি দেখুন আমাদের পর্দায়। মালদায় নির্দেশ মতো গণনাপত্র পূরণ না করায় মালদা হরিশ্চন্দ্রপুর এসআইআর কলেজে থাকা এক প্রাথমিক বিদ্যালয়ের 500 শিক্ষিকা এবং তার স্বামীর ওপর এলাকায় এক শাসক দল আশ্রিত প্রভাবশালী জমি মাফিয়ার বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠল। ওই 500 শিক্ষাকে শারীরিক মানসিক হেনস্থার পাশাপাশি তার স্বামীকে বেদখল মারধর করা হয়। এমনকি ওই শিক্ষিকার স্বামীর অন্ডকোষ চেপে ধরে প্রাণে মেরে ফেলার অভিযোগ ওঠে প্রভাবশালী জমি মাফিয়ার বিরুদ্ধে। বর্তমানে ওই শিক্ষিকার স্বামী হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চিন্তা করুন, জমি মাফিয়া, জমির হাঙর, ফ্ল্যাটের হাঙর, একদম পুকুর বোজানোর হাঙর। তারা কি ভেবেছে সে তৃণমূলের যিনি সেই স্বামীকে কিভাবে মারধর করলো। আর ওইখানে মালদায় আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল সেই জায়গায়। সেখানকার লোকেরা কি বলল সরাসরি শুনুন আমাদের পর্দায়।
হয়েছিল, আমি বিএলও SIR এর ডিউটি করি। ও তো 10-15 দিন আগে থেকে আমার বাড়ি যায়, ও অন্য বুথের, কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটা করো না ওটা করো না। আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন, আমার ডিউটিটা আমি করছি। আমি বুঝতে পারিনি ওর কোনো আক্রোশ হচ্ছে, ও লোকের কাছে হিরো সাজার জন্য আমাকে বলে দেখে নেব। এবারে তো প্রতিদিনের মতো আমার স্বামী জমি জমা দেখতে যায়, ওর বাড়ির কাছে জমি ছিল, ওখানে দেখতে গেছে। আর ও আগে থেকে রড লাঠি মজুত রেখেছিল। ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে, ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে, অন্ডকোষ চেপে ধরে মানে আত্মঘাতী হামলা, মেরে ফেলার চেষ্টা। তো ওখানে আশেপাশের লোকজন ওকে বাঁচিয়ে মানে ছাড়িয়ে আমাকে ফোন করে, আমি বাড়ি থেকে গিয়ে তারপরে টোটো ডেকে লোকজন টোটোতে তুলে দিল। আপনাকে কি কাজে বাধা দিচ্ছিল? কাজে বাধা দিচ্ছে, ওর মতো করে আমাকে ফর্ম দিতে হবে, ও যেভাবে বলবে ওইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। কসিমউদ্দিন। কি করে এই লোকটা? লোকটা ছোটোখাটো জমি মাফিয়া, ওর জমি কিনে, বিকৃত জমি, ঝামেলার জমি কিনে লোকের কাছে মানে যে কোনো ঝামেলায় অগ্রিম আগে গিয়ে না ঘোষা দেয়, এগুলোই ওর কাজ। দাদাগিরি। কিছুদিন আগে যে আমাদের ডাটলন গ্রামে একটা ছেলে মেয়ে নিয়ে কাণ্ড হয়েছিল, ওখানেও সম্পূর্ণ পুলিশকে মারার উস্কানি ওরই ছিল। আচ্ছা, হ্যাঁ, আমি খুব ভয় পাচ্ছি। আমার স্বামীকে ওর ওখানে ধরে মারধর করেছে। এখন স্বামী কোথায় ভর্তি আছে আপনার? আমার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। ওর পার্সোনালি কোনো কাজ আছে, সরকারিভাবে কিছুই করে না। এক্স মেম্বার ছিল এর আগে কংগ্রেসের। ও কংগ্রেসের এক্স মেম্বার? হ্যাঁ। আচ্ছা, হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি আছে। কি নাম স্বামীর আপনার? কমল মণ্ডল। আমি লিখিত অভিযোগ থানায় দিয়েছি, বিডিও অফিসে দিয়েছি, যেহেতু মৌখিকভাবে বলেছি। আমার নিবেদিতা মণ্ডল আমার পরিচয়। আমি ডাটিয়ন প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষিকা, বিএলও ইলেকশন কমিশনের এখন SIR এর বিএলওর কাজ করছি। চেষ্টা করে মেরেছে। শুনলাম এরকম একটা ঘটনা, তবে এটাও শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের, তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনকে বলবো এগুলো নিন্দনীয় ঘটনা। বিএলওরা নিজের কাজ করছে, সরকারের কাজ করছে, নির্বাচন কমিশনের কাজ করছে। আমি প্রশাসনকে বলবো একদম মানে কড়াভাবে ব্যবস্থা নিতে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন, আইনত ব্যবস্থা যেন প্রশাসন নেয়। এগুলো কংগ্রেস বিজেপির পায়ের নিচে মাটি নেয়, সব ভিত্তিহীন কথাবার্তা, শুধু প্রচারে থাকার জন্য। এখানে তৃণমূলের কোনো কিছু নেই। আমি প্রশাসনকে বলবো ব্যাপারটাকে খতিয়ে দেখে ব্যাপারটাকে যথাযথ যেন ব্যবস্থা নেয়, আইনত ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়েছে। এটাও শুনলাম যে যারা ঘটনাটা ঘটিয়েছে তারাও কংগ্রেসের লোক, তারা নিজের ঘাড় থেকে দোষটা নামিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে। তবে এটা হবে না। পুলিশ প্রশাসন নিজের কাজ ঠিক মতন খতিয়ে দেখে সামনের দিকে নিয়ে আসবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক ওয়ানে আইনজীবী। 23 সালের পঞ্চায়েতে কি লুটতারাজ হয়েছে, ওখানে আবার কে কংগ্রেস আছে? কংগ্রেসের কিছু লোক নাই। মারার কাজটা তো পুলিশ তো হচ্ছে তৃণমূলের গার্জেন, তো কংগ্রেসের বাপের দম আছে? কোনো কংগ্রেসে মারতে পারে, আমি চ্যালেঞ্জ করতে পারি। কংগ্রেসকে ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই, কেউ নাই ওখানে। কংগ্রেসের কেউ লিডারশিপ আছে, কংগ্রেসের কর্মী নাই বললে ভুল হবে, বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি, একদম গ্যারান্টি। অবশ্যই তৃণমূল না করুক, তার কে করবে? হ্যাঁ, অবশ্যই করে হবে। যদি করে থাকে, আমি তো দেখিনি। যদি করে থাকে, যদি ঘটনা সঠিক থাকে, তাহলে ওরাই করেছে। অন্যায়, খুবই খারাপ। আমারই ঘরের মেয়ে, আমারই ঘরের বোন, কেন ওর উপর অত্যাচার করবে?
এটাকে সাপোর্ট করি না কোনোভাবে। আর ওকে কোঅপারেট করতে হবে আমাদের। আমি প্রত্যেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, যারা বিএলও আছে ওদেরকে পাশে থেকে শিক্ষিত ছেলেরা কোঅপারেট করো, কারণ এটা হচ্ছে সমাজের লোকদেরকে, রাজনীতি আলাদা জিনিস আছে। আমি আপিল তো করেছি প্রত্যেক রাজনৈতিক দলে, কংগ্রেস নিজের দল তো আছেই, সিপিএম, সিপিআই, আরএসপি, টিএমসি, বিজেপি, সমস্ত রাজনৈতিক দলের যারা বিএলএ 2 আছে তাদেরকে আপিল করেছি। এটা তৃণমূলের গুন্ডা রাজ তো আছে, পুলিশ তো তাদের কথা মতো দাসত্ব হয়ে করছে। পুলিশই হচ্ছে তৃণমূলের মালিক, পুলিশ জানে কার কথাটা শুনতে হবে। তৃণমূলের বলতে সবাই নয়, তৃণমূলের 1-2 জনের কথা মতোই পুলিশ চলে। এইবার নিয়েছি আপনাদের মালদায় সালিশি সভায় রক্তারক্তি, অবাক কাণ্ড। একদিকে সালিশি সভা বলছে আর অন্যদিকে সালিশি সভায় রক্তারক্তি কাণ্ড, আবার তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে। দেখুন, আমি আসছি মূল পর্বে। মালদায় সালিশি সভায় রক্তারক্তি, তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, সালিশি সভাতে কুপিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত আরো 6 জন তৃণমূল কর্মী। মালদায় কালিয়াচক থানা রাজনগর মডেল এলাকায় ঘটনা। জানা যায়, ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গতকাল গন্ডগোল হয়। সমাধানে আজ এলাকায় বসে সালিশি সভা, আর সেই সভায় রক্তারক্তির পরিস্থিতি বেঁধে যায়। কুপিয়ে খুন করা হয় একরাল মোল শেখ নামে এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত আরো 6 জন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এইবার দেখুন, শাহরিয়ারুল শেখের যে মৃত, যে মারা গেছে, সেই আত্মীয়রা কি বলছে শুনুন। তারা কান্নাকাটি করছে, তারা বলছে সালিশি সভা একদিকে ডেকেছে, আবার সালিশি সভায় তৃণমূলের দল, তাদের সেই গোষ্ঠী কোঁদল, সে গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে কুপিয়ে খুন করলো। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, আর সেই সালিশি সভার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। পুরো গ্রাম চলে এসছে সেই সালিশি সভায়, আর সবাই মাঝে কুপিয়ে খুন করলো তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলকে। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্বে কোঁদল, 6 জনকে আহত এবং 1 জন মৃত। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের চ্যানেলে। ও, এটা ওটিতে যাবে নাকি? এই যাও। একটু দাঁড়িয়ে আসো কোনখানে স্লিপ লাগবে? ওরা কজন ছিল? ওরা সবাই 20-22 জন। কালকে যে মেরেছিল আপনি, কি হয়েছিল? জমি নিয়ে, মানে ট্র্যাক্টর নিয়ে চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জমি নিয়ে গন্ডগোল। তারপরে সিস্টেমটা কি হয়েছিল, মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা। এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিশি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিশি সভায় বসেছিলাম। বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে? ওরাও তৃণমূল দলের, ওরা মানে ভণ্ড দল করে। ওরা কি ছিল ওদের হাতে? ও সব ধারালো অস্ত্র, হাতিয়ার, হাসুয়া লাঠি। কতজন মারা গেছে আপনাদের? 1 জন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতেই মারা গেছে। আর আহত? আর 1 জন এখন সিরিয়াস আছে, একটা ভাই, আর 4-5 জন আহত আছে। কি চাইছেন আপনারা? আমরা ন্যায্য বিচার চাচ্ছি। কি সালিশি সভাতেই হয়েছে? সালিশি সভা, একদম সালিশি সভাতেই। সবার বাইরে হাসুয়া লাঠি নিয়ে ওরা বসেছিল প্ল্যান মাফিক, আমরা বুঝতে পারিনি অতটা। আপনার নাম? আমার নাম সানিউল শেখ। আবার একটা মর্মান্তিক খবর আপনাদের শোনাচ্ছি। আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি একদম মালদায়। দেখুন সেই ঘটনায় শুনুন।
3 দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার সম্বলপুর হরিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে মৃত তরুণীর নাম নিশাদ বানু, বয়স 16, মহারাজনগর হাই মাদ্রাসা 10ম শ্রেণীর ছাত্রী। বাড়ি রতুয়ার ভালুয়া এলাকায়। ছোট থেকে মামার বাড়িতে পড়াশোনা করত। গতকাল ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে। আজ সকালবেলা পাশের বাড়ির পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। অভিযোগের স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তার সাথে নিশাদ বানুর সম্পর্ক ছিল বলে জানা গেছে। পরিবার সূত্রে ঘটনা খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। এইবার আপনাদের দেখাচ্ছি অবাক করা কাণ্ড। একটা বাচ্চা মেয়ে, 16 বছরের মেয়ে, তাকে তোলপাড় করে ফেললো। সে 3 দিন ধরে নিখোঁজ। আর গতকাল সে তার বাড়ির পাশে সেই পুকুরে ভেসে উঠল তার সে দেহ। আর আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সেখানে দেখুন পুরো গ্রাম উজাড় করে এসছে সেই মাঠে, পুকুরের পাশে। সেখানকার লোকেরা এবং মৃত ব্যক্তির লোকেরা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল, সরাসরি শুনো। আমাদের ভিলেজ পুলিশ আছে, সেও এখানে আসেনি, কি ওদের বাড়িতে যায়নি। আমরা এখানে বুঝতে পারছি যে ওদের টাকা খাইয়ে কেসটাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। তারপরে তো এখানে যদি 4 দিন থেকে নাচটা থাকতো তাহলে এখানে নাচটার অবস্থা এরকম হয়ে থাকতো না, কারণ 2-1 দিনের মধ্যে এখানে এসে ফেলেছে বডিটা। আর এখানে আমাদের পুকুরিয়া থানার পুলিশ হচ্ছে সব থেকে গাফলাতি করেছে। সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে এই পুকুরিয়া থানার পুলিশ। আর যে সেনাল পুলিশ, ভিলেজ পুলিশ নামে আছে, ওর থেকে নিকৃষ্ট যাতে এই পুলিশ আর জীবনে কোথাও জানে না হয়। 4 দিন থেকে অবজেকশন করার পরেও এখানে একদিনও ভিজিটে আসলো না কেন? পুলিশকে এটা জবাব দিতে হবে। আর এই যে আমি এখানে প্রমাণ স্বরূপ দিয়েছি, কল রেকর্ডিং দিয়েছি, সব দিয়েছি, তারপরে কোনো অ্যাকশন লাইনি। সকাল থেকে আমি এসপি কে ফোন করছি, ডিএম কে ফোন করছি, যখন থেকে দেখেছি এখানে বডি। কোনো এসপি, ডিএম, চাইল্ড ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের ফোন করেছি, স্টেটে আমাদের মালদা ডিস্ট্রিক্টের ফোন করেছি, কেউ কোনো রেসপন্স করেনি। এখানে বোঝা যাচ্ছে আমরা জনগণ যদি ভোট দিয়ে এখানে না পাবো, কিসের জন্য পুলিশকে রাখা আছে? সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে এই পুলিশ। 4 দিন থেকে কেন অ্যাকশন নেওয়া হলো না, তার উত্তরটা দিতে হবে মালদা ডিস্ট্রিক্ট পুলিশকে এবং পশ্চিমবঙ্গ পুলিশকে, এবং তার সাথে আমাদের রতুয়া ব্লক, রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া থানার পুলিশকে জবাব দিতে হবে। আর সেনাল পুলিশ যে আছে, প্রত্যেক বাড়িতে চাঁদা তুলে বেড়াচ্ছে, টাকা তুলে বেড়াচ্ছে। যে 500 টাকা দিচ্ছে এক কাপ চা খাওয়াইলেও তার দিক থেকে কথা বলছে সেই পুলিশ। পুলিশকে যেন আমরা না দেখতে পাই। মহারাজনগর থেকে আমাদের সম্বলপুর অঞ্চলে যত জায়গাতে আছে সব জায়গাতে গাড়ি ধরে বেড়াচ্ছে, যেখানে ইচ্ছা, যে মাঠে যাচ্ছে তারও গাড়ি যাচ্ছে। ওগুলো নিয়ে আমি কথা বলতে যাব না, কারণ আমাদের এখানে কোনো 4 দিন থেকে কোনো রিঅ্যাকশন লাইনি কেন? তার পুলিশকে জবাব দিতে হবে, রতুয়া থানার পুলিশকে, না সরি পুকুরিয়া থানার পুলিশকে জবাব দিতে হবে। আর 4 দিন থেকে আমি প্রমাণ স্বরূপ, আমার কাছে কল রেকর্ডিংও আছে, ছেলেটা মোবাইল কিনে দিতে চেয়েছে। লাস্ট 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ কথা হয়েছে, আর অন্য ছেলের সাথে পালাবে, অন্য ছেলে মেরে ফেলবে, এটা কি করে হয়? তারপরেও পুলিশ, হ্যাঁ রিলেশন একটু ছিল, তার মধ্যে আমি ওকে বললাম, মানে এমনি তো যাই না, ওকে হয়তো কিছু একটা খাইয়েছে, ভুলভাল কিছু করিয়েছে, তারপর এরকম। আমি এখানে প্রমাণ দিচ্ছি, এখানে দেখুন, এই যে এখানে দেখুন 21 তারিখ কথা। কি দেখলেন, কে হয় সম্পর্কে? নিশাদ বানু, ওটা আমার ভাগ্নি। তার বাবা বাড়ি হচ্ছে কারিয়ারি বালিপাথা। তো এখানে পড়াশোনা করে, এবার মাধ্যমিক দিত, রেজাল্ট বেরিয়ে গেছে। তো 24 তারিখে ফজরের নামাজ পড়ার সময়খানি থেকে আর বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা এদিক ওদিক তদন্ত করার পরে
পুলিশের কাছে গেলাম, কমপ্লেন করে এসেছি। তারপরে 24 তারিখে কমপ্লেন করার পরে আমরা এদিক ওদিক পুলিশের কাছে যাই, এদিক ওদিক খোঁজ খবর নিই কোথায় গেল না গেল, কিন্তু ভাবতে পারিনি কি এই পুকুরে আজকে এখানে ফেলে গেছে। পুলিশের কোনো তদন্ত ছিল না, পুলিশের পুরো গাফিলতি। খুন করে ওকে মেরে ফেলে পান্তে ফেলে গেছে। ফেলে গেছে বলছে, আজকে ফেলে গেছে এটা বলতে চাইছেন? আজকে ফেলে যায়নি, ফেলে গেলে কালকে ফেলে গেছে। আর যদি আজকে ফেলে যেত তো বাড়িটা ভাসত না। তারপরে আমরা এখানে বাড়িতে কাজ চলছে, এই ঢাল মাল মারতে 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 তারপরে আমার একটা ভাতিজা সন্দেহ হলো, ওখানে গেল, তারপর আবার ঢেল মারলাম, তারপরে কাপড় দেখা গেল, তারপর লোক দিয়ে দেখা গেল তো নাশ। তারপর নাশ আসার পরে পুলিশকে ফোন করা গেছে, ফোন করার পরে পুলিশ 1.5 ঘন্টা পর এলো। আসার পরে জিজ্ঞাসা করলাম, স্যার আপনারা একবার তদন্ত করে দেখলেন না? একবার ছেলেটাকেও জিজ্ঞাসা করলেন না যে ছেলেটা শুধু কথাবার্তা বলে, ওর রেকর্ডিং দিলাম, বা আমাদের বাড়িতে এসে একবার তদন্ত করলেন না? তো দারোগা, বড় দারোগা বললো কি আমি জানি না খুব ব্যাপারটা। আমি স্যার আপনি আপনার আন্ডারে কাজ হচ্ছে, আপনি কেন জানলেন না? তো বলছে আরেকটা দারোগা বলছে কি গেছিল, তো বলছে আমি কালকে তদন্ত করতেছিলাম। আমি বলছি কালকে কখন এলে, কার সঙ্গে কথা বলে গেলেন? তখন ও আসেনি খো। তখন ফের বড় দারোগা বললো তুমি আসনি, ফের কেন আসনি কথা বললেন? পুলিশের সম্পূর্ণ গাফিলতি। আমরা সবকিছু তদন্ত দিয়েছি, ছেলেটার কাছেও যাইনি, কি জিজ্ঞাসাও করিনি। আবার এদিক ওদিক যার কাছে নেতা বেটা কার কাছে যাচ্ছি, ছোট বড় বলছে টাকা না দিলে পুলিশের তদন্ত করবে না, কিছু করবে না। পুলিশ যদি তদন্ত করতো তাহলে আর ডেড বডিটা হতো না, ধরে নিতে পারতো, আজকে মারা হতো না। কে মেরেছে এটা জানেন? আমরা সন্দেহমূলক যার সঙ্গে ফোন করে ওকে আমরা সন্দেহ করেছি। কোথাকার ছেলেটা? ছেলেটা মহানগরের। আচ্ছা, এখন কি চাইছেন আপনি? আমরা তদন্ত করে ছেলেটাকে, যে ছেলেটা আছে ও ছেলেটা সঙ্গে সঙ্গে যেন 2-4 দিনের মধ্যে যেন ফাঁসিয়ে যায়। আবার শুধু এই একা কাজ করিনি, তার সঙ্গে 2-4টা ছেলেও জড়িত আছে, ওই একা নেকো। আপনার নাম? আমার নাম শরীফুল, আমার ভাগ্নি। আপনাদের আবার দিয়ে যাচ্ছি মালদায়। বছর শুরু হলে আমরা সাধারণত মন্দির মসজিদে যাই যাতে এই বছরটা ভালো যায়। আর বাবলা সরকার বছর শুরু করলো একটা খুন করে। হ্যাঁ, আমি আসছি, আতঙ্কের খবর, আপনাদের গা শিউরে উঠবে, ঘেন্না করবে। দেখুন আমি আসছি, আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি সেই মালদায়। বছরের শুরুটা হয়েছিল বাবলা সরকারের খুন দিয়ে, তারপর ধারাবাহিক একের পর এক খুন এবং শুট আউট চলতে থাকে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে গত মঙ্গলবার তৃণমূল কর্মী তথা কয়লা ব্যবসায়ী গুলিবিদ্ধদের উদ্ধার হয়। রাতে পাপড় বিক্রেতাকে গুলি করে খুন করা হয়। এরপর গতকাল আবার মালদার কালিয়াচকে মোজামপুর এলোপাতারি গুলিবর্ষণ হয়। এই আবহে আগামী 3 তারিখ মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। একের পর এক ব্যবসার খুনের ঘটনায় জেলায় আইনশৃঙ্খলা নিয়ে আন্দোলন কোমর কষছে ব্যবসায় নিয়ে। মুখ্যমন্ত্রী মালদা সফরে অভিযোগ জানাবেন তারা। শুধু তাই নয়, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। এলাকাবাসীরা জানেন এই ধরনের ঘটনা তারা আগে দেখেনি। আতঙ্কে তারা বাড়ি থেকে বের হতে পারছে না। বিরোধীদের অভিযোগ রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে তলানিতে গিয়ে থেকেছে। দুষ্কৃতীদের চলছে গোটা পশ্চিমবঙ্গ। পুলিশ বলে এই রাজ্যে কিছু নেই। পুলিশের তৎপরতার সাথে কাজ করছে পাল্টা তৃণমূল। মালদা জেলা পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে যথেষ্ট তৎপর আছে বললেন সেই পুলিশ আধিকারিকরা। এইবার আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সরাসরি দেখুন, সেই বছরের শুরুতে অর্থাৎ আমাদের এই 25 সাল শেষ হতে চলল আর 26-এ পড়বে, কিন্তু 25 সালে আমরা যখন পরে প্রথম বর্ষবরণ যখন হয় সেই 1 জানুয়ারির দিন, নয় আমরা কালীবাড়ি যাই, নয় মসজিদে যাই, নয় গির্জায় যাই, কিন্তু বাবলা সরকারকে খুন দিয়ে শুরু করলো এই 25 সালে জানুয়ারি মাসের প্রথম দিন। আর সেখান থেকে শুরু হলো খুনের পর খুন, সুপারি কিলার দিয়ে সে খুন করাচ্ছে। আর আমাদের প্রতিনিধির সামনে সেখানকার লোকেরা কি বলল সরাসরি শুনুন আমাদের পর্দায়।
বলছি যে রথ বাইতে আছিস নাকি? রথ বাইতে আছিস? রথ বাড়িতে আছিস? আমরা এখানে আসতে পারি না, মার্ডার হচ্ছে, আমাদের ভয় লাগছে, পুলিশ টুলিশ ঘোরাঘুরি করছে, আবার যদি ফের কেউকে কেটে দেয় ওই জন্য আমরা আসি না ভয়ে, জমি টমি করছি ওই জন্যে আসি। কি হয়েছিল? এখানে একটা মার্ডার পড়েছিল। এলাকার মানুষ এখন খুব আতঙ্কে আছে, আমরা বেরাচ্ছি না, আমরা এদিকে আসিও না, পুলিশের জন্য মার্ডারের জন্য আসি না, কোনখান থেকে কি হয়ে যাবে, তখন পুলিশকে উল্টা পুল্টা জবাব কে দিবে, ভয় আছে। সন্ধ্যার পর আর এলাকার মানুষ এখানে আসে না, বেড়ায় না। তোমার নাম? আমার নাম দীপ ঘোষ, পার্বত্যা। একটা লালডবরি বলে জায়গার নাম, এইখানে একটা মার্ডার পড়েছিল। মার্ডার পড়ার সত্ত্বে আমাদের চলাফেরা একটু ভয় করছে, ভয় লাগছে, মানে আমরা এখানে জমি টমি করি তো, চাষবাস করি, যে আমাদের ভয় লাগছে, মানে এই এলাকাতে এই রকম কাণ্ড কোনো দিন হয়নি। হ্যাঁ, তাই আমাদের আতঙ্ক লাগছে একটু চলাফেরা করতে। হ্যাঁ, আতঙ্কই তো আছি না, অতটা করতে পারছি না। তার কারণ হচ্ছে যে পুলিশ টুলিশ হয়তো উল্টা পাল্টা সওয়াল জবাব চাইবে, আমরা দিতে পারবো না, আমাদের নিয়ে যে হয়তো ভরে দিবে, এরকম একটা ব্যাপার আছে। তার জন্য আমরা আরো চলাফেরা করতে পারছি না, আতঙ্কতে আছি। করছে পুলিশ, না বেরোচ্ছে না লোক। সন্ধ্যার পর এই এলাকাতে লোক আর চলাফেরা করছে না, বেরাচ্ছে না, এই আতঙ্কের কারণে। তোমার নাম কি? আমার নাম সন্তোষ ঘোষ, বাড়ি? বাড়ি পার্বত্যা। গতকালকে কালিয়াচকে একটা ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত তৎপরতার সাথে সে ঘটনায় যে সমস্ত দুর্বৃত্তরা ছিল, দুষ্কৃতিকারী ছিল, তাদের খোঁজার চেষ্টা করছে। বিগত দিনে পুলিশ খুব তৎপরতার সাথে এই ধরনের দুষ্কৃতি খুঁজে বের করে তার চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করাতে পেরেছে। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, মালদা জেলার পুলিশ সর্বক্ষণ মানুষের নিরাপত্তা দিতে সমস্ত ধরনের সচেষ্ট আছে। কিন্তু আজকে আমি একটা বাইট দেখছিলাম কিছুক্ষণ আগে, একটা বক্তব্য বিজেপির একজন ভদ্রলোক তিনি বলছিলেন মালদায় নাকি আইন শৃঙ্খলা নেই। উনি যে আর ওনার পরিবার আর টোটাল বিজেপির সদস্যরা আজকে মালদার বুকে দাপিয়ে বেড়াচ্ছেন, রাজ্য সরকারকে বদনাম করছেন, গাল দিচ্ছেন, এসএলএর নামে মানুষকে বিভ্রান্ত করছেন, তো তারা তার কিভাবে এখানে নিরাপত্তার মধ্যে আছে? কিন্তু মালদার আইন শৃঙ্খলা না থাকে, মালদার পুলিশ যদি ব্যর্থ হয়ে গিয়ে থাকে, রাজ্য সরকার যদি ব্যর্থ হয়ে গিয়ে থাকে, তাহলে তিনি কিভাবে রাস্তাঘাটে হাঁটছেন আর চলছেন না, মাথা উঁচু করে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের গাল দিচ্ছেন? এটা থেকে তো প্রমাণিত যে তার নিরাপত্তা আছে। তিনি খোলা ময়দানে তো বক্তব্যটা রেখেছেন, তাকে কি আক্রমণ করছে? আজকে ষড়যন্ত্র করে, যেহেতু 2026 সালের নির্বাচন আছে, বিহার থেকে বিজেপির নেতৃত্বরা তারা পরিকল্পিতভাবে সেখান থেকে অস্ত্র প্রচার করছে এখানে, যাতে করে মালদাকে বিব্রত করা যায়, মালদার একটা শান্তির পরিবেশ বিনষ্ট করা যায়, এবং পাশাপাশি ভাবে ওরা পশ্চিমবঙ্গটাকে বদনাম করা যায়। এই ধরনের একটা ষড়যন্ত্র বিজেপিরা করছে। কয়েকদিন আগেও কারখানা, অস্ত্র তৈরি কারখানা পাওয়া গেছে বিজেপির নেতার বাড়িতে, ফলে সেক্ষেত্রে প্রমাণিত তৈরি হচ্ছে বিহারের সমস্ত অস্ত্র আর পশ্চিমবঙ্গে এনে
কিছু মানুষকে তারা তৈরি করে রেখেছে, তাদেরকে দিয়ে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে। তার সমস্ত চক্রান্ত ব্যর্থ হবে এবং মালদা পুলিশ খুব তৎপরতার সাথে সমস্ত দুষ্কৃতীকে ধরে ফেলবে। গত দুদিন আগে মালদা জেলাতে কালিয়াচকে দুজন ব্যবসায়ী আমার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং আমরা প্রশাসনের কাছ থেকে বারবার তারা কিন্তু এখন ডায়েরি করা হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো রকম দুষ্কৃতী ধরা পড়েনি। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি শামসি এলাকাতেও প্রচণ্ড চুরিচামারি হচ্ছে। আমরা সেখানকার থানাকেও জানিয়েছি। আজকেও আমরা মাননীয় জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করব, মাননীয় পুলিশ সুপারের কাছে সমস্ত ব্যাপারটা জানাবো যে জেলার ব্যবসায়ীরা একটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে যা খবর আছে আগামী 3 তারিখ মালদা জেলাতে আসছেন। আমরা জেলার আইন শৃঙ্খলা নিয়ে এবং এই সমস্ত অত্যাচার নিয়ে মানে পুলিশের মানে যে অসুবিধাগুলো মানুষের সৃষ্টি হচ্ছে, আমার ব্যবসায়ীরা যে মারা যাচ্ছে, এই সমস্ত নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো, যাতে ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা আমরা সব থেকে আগে দেখতে পারি, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থাটা যে আমরা দেখতে পারি, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো। ব্যবসার ক্ষেত্রে তো আপনারাও কালিয়াচকে যান, রাত্রে বাড়ি ফিরতে দেরি হয়, সেই ক্ষেত্রে কীভাবে ভাবছেন? দেখুন, কালিয়াচক যাওয়া আর কালিয়াচক থেকে ফিরে আসা এটা কিন্তু একটা অন্যরকমভাবে হচ্ছে, কিন্তু পথে ঘাটে সেই রকমভাবে আমরা এখনও কোনো জায়গায় ফেস করিনি। কিন্তু কালিয়াচকে আমবাগানে ডেকে কোনো ব্যবসায়ী তার হাট করে সেই লোকটা ফিরে আসছিল, সেই লোকটাকে হাট করে যখন ফিরে আসছিল সেই সময় তাকে গুলিবিদ্ধ করে মারা, তার সামান্য কটা টাকা ছিনতাই করার জন্য তার টাকাটাকে গুলিবিদ্ধ করা হয়েছে। এই জিনিসগুলো হচ্ছে মানুষের আজকে একটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে। এটার জন্যই আমরা মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে আজকে আমরা দেখা করব এবং আগামী 3 তারিখ পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারে আমরা আমাদের এটা জানাবো। তাহলে কি আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি হয়েছে জেলাতে, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো। মালদা জেলাতে কালিয়াচকে গত 2 দিন ধরে আমরা দেখেছি যে পাপড় ব্যবসায়ী আর সেইখানে কয়লা ব্যবসায়ীকে খুন করা হয়েছে। এবং গতকাল আমরা দেখলাম যে একজন রেশন ডিলারের বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয় এবং সেখানে গুলিবর্ষণ করে। বছরের শুরুতেই আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের নেতা বাবলা সরকারকে প্রকাশ্য দিনের আলোতে খুন করা হয়েছে এবং তারপর থেকে লাগাতার মালদা জেলাতে এই খুন কিন্তু থামছে না। দুষ্কৃতীদের যে দৌরাত্ম্যবাজ বেড়ে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ কিন্তু আমরা জেনে গেছি যে এই যে দুষ্কৃতী রাজ চলছে মালদা জেলা জুড়ে, তার সাথে তৃণমূল কংগ্রেসের যোগ সাজিশ আছে। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যোগ সাজিশ না থাকলে পুলিশ নিষ্ক্রিয় কেন? পুলিশ একটা কেসেরও কোনো সুরাহা কেন করতে পারছে না? পুলিশ কেন সুরক্ষা দিতে ব্যর্থ সাধারণ মানুষকে? আমরা শুনেছি যে মালদা জেলাতে নাকি গাজলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে। এখন পুলিশের কাছে প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রোগ্রাম নিয়ে তারা ব্যস্ত থাকবেন, সুরক্ষা দেবেন, না সাধারণ মানুষকে ওনারা সুরক্ষা দেবেন? তাই সার্বিকভাবেই পুলিশ প্রশাসন বলে কিছু নেই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা দুষ্কৃতী রাজে পরিণত হয়ে গেছে। তারই জলজান্ত উদাহরণ হচ্ছে মালদা জেলার কালিয়াচক। এবং শুধু কালিয়াচক না, পশ্চিমবঙ্গে জুড়েই চলছে সন্ত্রাস। তাই সাধারণ মানুষ কিন্তু খুন সন্ত্রাসের কবলে পড়ছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এই সন্ত্রাসকারী এবং খুনের বিরুদ্ধে আগামী দিন দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করছি এবং আগামী দিন খুব তাড়াতাড়ি আমরা এই প্রশাসনের বিরুদ্ধে, নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আন্দোলনে নামব। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। তাহলে দেখলেন আজকে ভালো খারাপ সব রকমের অবাক করা প্রতিবেদন এবং মর্মান্তিক প্রতিবেদন দিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হুগলি জেলা শ্রীরামপুরে 25 নম্বর ওয়ার্ডে একটা 11 বছরের মেয়েকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করা হলো একটা বাড়ির ছেলে। হ্যাঁ, এবং সে 3 থেকে 4 দিন তাকে ধর্ষণ করেছে। মুখ খুলল তার মা। দেখুন আজকের হেডলাইন থাকলো এটাই। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।